আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথিক স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 816তম ক্লাস। এই 816তম ক্লাসে আমরা রেপার্টরি শিখব। আমি গত সপ্তাহে ঘোষণা দিয়েছি, যারা আমার মতো মোটামুটি রেপার্টরি বুঝেন ভালোভাবে, আমরা যারা রেপার্টরি এখনো বুঝি না তাদের জন্যই আমার এই ক্লাসটি। যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে জানেন, রবিন বার্বি সিনথেসিস বা অন্যান্য রাইটারদের রেপার্টরিগুলি ব্যবহার করতে জানেন, তাদের জন্য আমার এই ক্লাস নয়। আমার এই ক্লাসটি হচ্ছে যারা একেবারে নতুন, রেপার্টরি একেবারেই বুঝেন না, অথবা কিছু কিছু বুঝেন এমন যারা আছেন, তাদের জন্যই আমার এই ক্লাসটি। যারা রেপার্টরি বুঝেন কিংবা সফটওয়্যার ব্যবহার করেন, তাদের জন্য আমার এই ক্লাসটি না। আমি ঘোষণা দিয়েছি প্রথম দিকেই যে আমার ক্লাসটি শুধু তাদের জন্য যারা আমার মতো রেপার্টরি কম বুঝেন বা কিছু কিছু বুঝেন, তাদের জন্যই আমার এই ক্লাসটি। যারা সফটওয়্যার ব্যবহার করেন কিংবা অন্যান্য রেপার্টরি ব্যবহার করতে জানেন, তাদের জন্য আমার এই ক্লাস নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে অবস্থান করছেন, আমাকে একটু লিখে আপনারা জানান যে আমরা কেন রেপার্টরি ব্যবহার করব। রেপার্টরি পড়ার নিয়ম কানুন যত আছে এগুলো আমরা অতীতে অনেক ক্লাস করেছি, অনেক আলোচনা হয়েছে। এখন যে কাজগুলি করব, এই কাজটি হচ্ছে রেপার্টরির দ্বিতীয় ধাপ। রেপার্টরি পড়ার নিয়ম কানুন নিয়ে আলোচনা হবে না, এটা দ্বিতীয় ধাপ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু আমাকে লিখে জানান, যারা পুরাতন আছেন বা মোটামুটি যাদের জানা আছে, এক একজনে এক একটা লিখেন যে যে কারণে আমরা রেপার্টরি পড়ি বা শিখি বা ব্যবহার করি, এক একজনে এক একটা লিখেন। একটু লিখেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এক একজনে এক একটা লিখেন যে কেন আমরা রেপার্টরি ব্যবহার করব কিংবা কেন রেপার্টরি শিখব, কি কারণে রেপার্টরি শিখব বা কেনই বা রেপার্টরি ব্যবহার করব বা কি কাজে ব্যবহার করব। এক একজনে এক একটা লিখুন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। লিখেন, এক একজনে একটা লিখেন কেন রেপার্টরি ব্যবহার করব। আমি আপনাদের একটু স্মরণ করে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে 1 নম্বর পয়েন্টে হচ্ছে ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমরা রেপার্টরি ব্যবহার করি। 2 নম্বরে রোগী যে সমস্যাগুলো নিয়ে আসে, সেই সমস্যার আলোকে যে কটি ওষুধ রয়েছে, রোগীর সম্মুখে তাৎক্ষণিক আমাদের সেই ওষুধগুলির নাম মনে থাকে না, যার জন্য আমরা রেপার্টরি ব্যবহার করে থাকি। তৃতীয়ত, রোগীলিপি শেখার জন্য আমরা রেপার্টরি ব্যবহার করি। চতুর্থ, রোগীর জন্য একটি সাদৃশ ওষুধ নির্বাচন করতে আমরা রেপার্টরি ব্যবহার করি। 5 নাম্বার,
ওষুধের জ্ঞানকে সমৃদ্ধ করতে আমরা রেপার্টরি ব্যবহার করি। 6 নাম্বার, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা করার জন্য আমরা রেপার্টরি ব্যবহার করি। এই পয়েন্টগুলি আপনারা একটু সংক্ষেপে সবাই লিখে দেন, এক একজনে একটা লিখুন, এক একজনে এক একটা লিখুন। বলে আসো। কি লিখছে? ডাক্তার মরিয়ম সুলতানা, রেপার্টরি কেন পড়ব? আপনার সবাই ওনার লেখাটা দেখে নেবেন। যারা আমাদের সাথে নতুন রয়েছেন, আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন, তারা প্রত্যেকে ডাক্তার মরিয়ম সুলতানার লেখাটা দেখে নেবেন। যারা নতুন রয়েছেন আমাদের সাথে, কেন আমরা রেপার্টরি ব্যবহার করব একটু দেখে নেবেন। কেন রেপার্টরি ব্যবহার করব, ডাক্তার মরিয়ম সুলতানার লেখাটা একটু দেখে নেবেন। তাইলে আমাদের যারা নতুন তারা বুঝতে পারবেন। আবার যাও। সমাজ উপস্থিতি, আসলে রেপার্টরি কেন প্রয়োজন তা বোঝার জন্য আমি আপনাদের কয়েকটি লক্ষণ বলছি। আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন, আপনার সাথে সাথে আপনার মোবাইলে নোটপ্যাডে লিখতে পারেন, অথবা আপনারা কমেন্টসের মধ্যে লিখতে পারেন, অথবা পাশাপাশি আপনার খাতা লিখতে পারেন। পরবর্তীতে আপনারা ওষুধটি বলতে হবে। আমরা রোগীদের লালার তথ্য সংগ্রহ করতে যে অধিকাংশ চিকিৎসকরাই অল্প কথায় আমরা লালা বিষয়ে জানার চেষ্টা করি। অল্প কথায় আমরা লালার ফোনটা ধরে বলে দিও ক্লাসে আছে। অল্প কথায় আমরা লালার বিষয়ে জানার চেষ্টা করি। তা আমি একটু বড় করেই একটি ওষুধের লালার তথ্য আপনাদেরকে দিচ্ছি, অথবা যারা আমার আইডিতে লালার তথ্য আজকে দেখেছেন, আমি ওখানে লিখেছি যে আজকে ক্লাসে এই লালার তথ্য লাগবে। তবু আমি বলছি লালা স্রাবের প্রকৃতি। আমি একটি ওষুধের লালার বর্ণনা দিচ্ছি, ওষুধের নামটি আপনারা বলবেন। রোগীর লালার প্রকৃতি, লালা ঠান্ডা, 1 নাম্বার পয়েন্ট। লালাটি বা লালা আঠালো লালা, আঠালো এমন আঠালো টানলে লম্বা হয় এমন জাতীয় লালা। রক্তাক্ত লালা, হলদে লালা, লালায় দুর্গন্ধ, লবণাক্ত। লালা প্রকৃতি ঠান্ডা, আঠালো, টানলে লম্বা হয়, বর্ণ রক্তাক্ত, হলদে, গন্ধ দুর্গন্ধযুক্ত, স্বাদ লবণাক্ত। রোগীর অনেক কমপ্লেইন দেখা দেয় বা তার লালা চলছে হঠাৎ করে অবরুদ্ধ। এর পাশাপাশি আরো পাচ্ছি লালার পরিমাণ একেবারে সামান্য। এই মুহূর্তে যারা আমাদের লাইভ ক্লাসে আছেন, আপনারা প্রত্যেকে আপনার আইডি থেকে আমাদের ক্লাসটি শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। তো লালা পরিমাণ সামান্য, কারণ এ লালা, তার যে লালা হচ্ছে
এই লালার কারণ কি? মানসিক পরিশ্রমকালে তার লালা দেখা দেয়, রোগকালে রক্তাক্ত লালা দেখা দেয় মৃগীতে আক্রান্ত অবস্থায়। রক্তাক্ত লালা মৃগীতে আক্রান্ত অবস্থায় তার এই যে লালা হয়, ডিপথেরিয়া চলাকালে তার এই লালা হইতে থাকে। দুর্গন্ধ লালা ডিপথেরিয়াতে, মুখ ফুলা অবস্থা সহ লালা স্রাব। এই যে কয়টি লক্ষণ আমি বললাম, এই কয়টি লক্ষণের আলোকে বা রোগীর কাছ থেকে আমি এই তথ্যগুলি সংগ্রহ করলাম, এই লক্ষণের আলোকে নিশ্চয়ই একটি ওষুধ আমাদেরকে বের করতে হবে বা খুঁজতে হবে। আপনারা যে পারেন এই লালার আলোকে যে ওষুধটি, ওষুধের নামটি লিখে দেন। ওষুধের নামটি লিখে দেন। আমি এতক্ষণ যে লালার লক্ষণগুলি বললাম, এই ওষুধটি বলতে হলে আপনার সম্মুখে 100টি ম্যাথমেটিকে থাকতে পারে। 100টি ম্যাথমেটিকে থাকলেও আপনি এই সবকটি লক্ষণ একটা ওষুধ থেকে খুঁজে বের করা আপনার জন্য কষ্টসাধ্য। কিন্তু রোগীর কাছ থেকে আপনি এই লালার লক্ষণগুলি সংগ্রহ করেছেন। আমার এই লালাগুলি একটা ওষুধ থেকে পাওয়া, একটা ওষুধের লালার লক্ষণ, একজন রোগীর লক্ষণ। যে লালার লক্ষণগুলি, এই লক্ষণগুলি যদি আপনি খুঁজে বের করতে হয় কোন ওষুধের, তাহলে এই সময় বা এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যাবরেটরির সহযোগিতা নিতে হবে। অন্যথায় আপনি কোনোভাবেই এই সব কটা লক্ষণ কোন ওষুধের তা খুঁজে বের করা অসম্ভব। আমি লক্ষণগুলি আবার বলছি, আপনারা আগে বুঝুন আসলে ল্যাবরেটরি আমাদের এই পৃথিবীতে কতখানি প্রয়োজন। আপনার ল্যাবরেটরি শিখতে চাইলে এখন অফলাইনে, অনলাইনে আপনি যে কোনোভাবে শিখতে পারেন। বিভিন্ন ভিডিও দেখে দেখে শিখতে পারেন, অনলাইনে ক্লাস করে শিখতে পারেন, কোনো শিক্ষকের কাছে যেয়ে শিখতে পারেন। কিন্তু আগে বোঝা দরকার যে আপনার এই পৃথিবীতে ল্যাবরেটরির প্রয়োজন আছে কিনা, আপনার চলার পথে ল্যাবরেটরির প্রয়োজন আছে কিনা, এটা জানার বিষয়। আমি লক্ষণগুলি আবার বলছি। রোগীর লালার লক্ষণটি ঠান্ডা, তার লালাটি হচ্ছে অনুভূত হলো ঠান্ডা লালা। তার সাথে আছে আঠালো, টানলে লম্বা হয়, আঠালো লালা। বর্ণটি হচ্ছে রক্তাক্ত, হলদে, দুর্গন্ধযুক্ত, লবণাক্ত। লালা স্রাবটি অবরুদ্ধ হয়ে যাওয়া, মানসিক পরিশ্রমকালে লালা, সামান্য লালা, রক্তাক্ত লালা মৃগীতে আক্রান্ত রোগীর। যখন রোগী মৃগীতে আক্রান্ত থাকে, তার এই খিঁচুনি অবস্থায় তার রক্তাক্ত লালা বা মৃগী রোগীদের রক্তাক্ত লালা, ডিপথেরিয়াতে লালাস্রাব, দুর্গন্ধ লালা ডিপথেরিয়াতে, মুখ ফুলাসহ লালা। এই যে লক্ষণগুলি আমি বললাম এতক্ষণ, আমি এখন পর্যন্ত আপনাদের একজনের কাছ থেকে ওষুধটির নাম পাচ্ছি না।
ওষুধটি কি হতে পারে এখনো কেউ লিখতে পারছেন না। তাহলে এবার আপনার বইটি হাতে নেন, রেপার্টরি হাতে নেন, ঠান্ডা লালা একটু বের করেন। ঠান্ডা লালা আমি আগেই বলে নিয়েছি, যারা মোটামুটি রেপার্টরি বুঝেন তাদের জন্য আমাদের এখনকার ক্লাসগুলি চলবে ধারাবাহিকভাবে। যারা মোটামুটি রেপার্টরি বুঝেন, যারা রুব্রিক খুঁজে বের করতে পারেন না, তাদের জন্য এই ক্লাস নয়। সাথে থাকুন, ধীরে ধীরে শিখবেন। একটু বের করেন তো 20 নাম্বারটা কত? ঠান্ডা লালা। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? ঠান্ডা লালা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? ঠান্ডা লালা। আমার অনেক ডাক্তার ভাইরা সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা লালা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? একটু দেখেন পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? $416। ধন্যবাদ। 416 ওষুধ। ওষুধের সংখ্যা বলেন। কোল্ডে ওষুধ কয়টা? 6টা। ধন্যবাদ। আপনি ওষুধগুলো একটু মনে রাখবেন, এই ওষুধগুলো একটু দেখে রাখবেন, অথবা একটু আপনারা একটা চিহ্ন দিয়ে রাখেন, কিছু কাগজ বা কার্ড দিয়ে চিহ্ন দিয়ে রাখেন। পরবর্তীতে আচ্ছা দেখেন তো, আঠালো লালা বিসিড। দেখেন তো বিসিডের মধ্যে অনেক ওষুধ রয়েছে। আপনার যে 6টা ওষুধ আপনি ঠান্ডা লালার মধ্যে ছিল, ওই 6টার মধ্যে এই বিসি ডান পৃষ্ঠায় 417 পৃষ্ঠার বাম কলামে এই 6টার মধ্যে 8টার মধ্যে, এই 8টার মধ্যে কয়টা আছে একটু দেখেন। আপনার 6টা আছে ঠান্ডা লালার মধ্যে, ওই 6টার মধ্যে কয়টা আছে বিসিডের মধ্যে? 6টার মধ্যে কয়টা মিলে একটু দেখেন। 417 পৃষ্ঠায় বাম কলামের নিচে বিসিড আঠালো। এই আঠালো মধ্যে ওই 6টার মধ্যে কয়টা পাওয়া যায় এক এক করে মিলিয়ে দেখেন কয়টা মিলে। এই 6টার মধ্যে কয়টা মিলে একটু দেখেন, কয়টা মিলে? ছয়টার মধ্যে কয়টা মিলে তাড়াতাড়ি দেখেন। ছয়টার মধ্যে কয়টা মিলে? দুইটা। ওষুধের নাম কি কি মিলে? কোনটা কোনটা নাম লিখে দেন তো দেখি। ডাক্তার সোনিয়া বলছে দুইটা। কি কি? ওই দুইটা কি? কোল্ডের মধ্যে আছে আমার 6টা, তার মধ্যে সোনিয়া বলছে দুইটা। একটু লিখে দেন সেই দুইটা কি? ওই দুইটার নাম কি লিখেন, সবাই লিখেন। ওই দুইটার নাম কি? ওই দুইটা ওষুধের নাম লিখুন। দুইটা পেয়েছেন।
মার্কর, ফাইটোলাক্কা। ধন্যবাদ, 2টা ওষুধ পেলাম। এবার আসেন, বর্ণ হচ্ছে রক্তাক্ত, ব্লাডি। এই রক্তাক্তর মধ্যে আপনার এই 2টার মধ্যে কয়টা মিলে একটু বলেন। এই রক্তাক্তর মধ্যে 2টার মধ্যে কয়টা পাওয়া যায় একবার দেখেন। রক্তাক্তর মধ্যে, রক্তাক্ত হলো 616 পৃষ্ঠার 416 পৃষ্ঠার ডান কলামের উপরে, ওখানে মার্কর, ফাইটোলাক্কা দেখেন কয়টা মিলে, এই 2টার মধ্যে কয়টা মিলে। মার্কর, ফাইটোলাক্কার মধ্যে রক্তাক্ত লালা, ব্লাডি লালার মধ্যে আমার এই 2টার মধ্যে কয়টা ওখানে মিল আছে একটু দেখেন, কয়টা মিল আছে। একটি মার্কর, সোনিয়া ধন্যবাদ, একটি মার্কর, মার্কর ধন্যবাদ। এইবার আসেন হলদে লালা, হলদে লালার মধ্যে আমার এই মার্কর আছে কিনা দেখেন। হলদে লালা, ইউলো, ইউলোর মধ্যে মার্কর আছে কিনা দেখেন। ইউলো, আমি আবার বলছি, আপনারা যারা ক্লাসে এই মুহূর্তে আছেন প্রত্যেকে শেয়ার দিয়ে, আপনাদের আইডি থেকে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। আর সবাইকে বলে রাখবেন, প্রতি সোমবার দিন রাত 9টায় ইনশাল্লাহ আমরা রেপার্টরি নিয়ে আলোচনা করব। আর মঙ্গলবার দিন রাত 9টায় ম্যাথমেটিকা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এক এক দিন এক একটা ওষুধ দিয়ে কাজ করবো মঙ্গলবার দিন, আর সোমবার দিন রেপার্টরি নিয়ে কাজ করব। আচ্ছা, এবার লিখুন, আপনারা দেখেন এবার হলদে লালার মধ্যে, হলদে লালার মধ্যে মার্কর আছে কিনা। হলদে লালা মার্কর আছে কিনা সবাই দেখুন। লোকমান হাকিম স্যার লিখছেন একটি ওষুধ মার্কর। তাসনিম হোমিও হল একটি ওষুধ মার্কর, একটি ওষুধ। তাহলে কি হলো, ঠান্ডা পেলাম, 18 পেলাম, রক্তাক্ত হলদে। এবার দুর্গন্ধের মধ্যে দেখেন তো আমার এই মার্কর আছে কিনা। দুর্গন্ধ লালার মধ্যে, দুর্গন্ধ লালার মধ্যে এই মার্কর আছে কিনা। দুর্গন্ধ লালার মধ্যে মার্কর আছে কিনা। দুর্গন্ধ লালায় মার্কর আছে কিনা দেখুন। দুর্গন্ধ লালা, উজ্জ্বল চন্দ্র দাস, দুর্গন্ধ লালায় আমার মার্কর আছে কিনা দেখুন। 416 পৃষ্ঠা দেখেন, দুর্গন্ধ লালা পাবো, মার্কর দেখেন আছে কিনা। মার্কর থাকলে কোন গ্রেডে, মার্কর দুর্গন্ধ লালার মধ্যে কোন গ্রেডে রয়েছে। মার্কর দুর্গন্ধ লালা কোন গ্রেডে এবং আছে কিনা। মার্কর দুর্গন্ধ লালার মধ্যে মার্কর কোন গ্রেডে আছে। সুমাইয়া আক্তার বলছে আছে, ইসু আলী বলছে আছে, সবাই বলতেছে আছে। থাকলে কোন গ্রেডে, ফার্স্ট গ্রেড না সেকেন্ড গ্রেড না থার্ড গ্রেড, কোন গ্রেড দেখেন সবাই। একটু নিজে দেখে নিশ্চিত হন, নিজে দেখুন। যাদের কাছে রেপার্টরি বইটি নেই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবেন। আমরা এই কাজ করছি, আপনি পৃষ্ঠা নাম্বার দেখে দেখে শিখে নেবেন, বের করে নেবেন। এবার দুর্গন্ধ লালায় রয়েছে। এবার দেখেন লবণাক্ত লালা, 60টি হচ্ছে লবণাক্ত, ওখানে মার্কর আছে কিনা। লবণাক্ত, লবণাক্তর মধ্যে আছে কিনা দেখেন। লবণাক্তর মধ্যে
সল্ট টেস্টের মধ্যে আছে কিনা দেখেন। লবণাক্ত, লবণাক্তর মধ্যে আছে কিনা, লবণাক্তর মধ্যে মার্কর আছে কিনা দেখুন। লবণাক্তর মধ্যে মার্কর আছে কিনা, লবণাক্তর মধ্যে মার্কর আছে কিনা, থাকলে কোন গ্রেডে, থাকলে কোন গ্রেডে, লবণাক্তর মধ্যে মার্কর থাকলে কোন গ্রেডে, লবণাক্ত কোন গ্রেডে, সেকেন্ড গ্রেড। এবার লালা অবরুদ্ধ হলে, লালা অবরুদ্ধ ওখানে মার্কর আছে কিনা, সাপ্রেসড, সাপ্রেসডের মধ্যে মার্কর আছে কিনা, সাপ্রেসড, সাপ্রেসডের মধ্যে মার্কর আছে কিনা, সাপ্রেসড। সাপ্রেসডে আছে কিনা, সিনেমা কই, বাইরে বাইরে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের আরো রুব্রিক লাগবে, তাই তো? লালা স্রাবটা ডিপথিরিয়া কালে, লালা স্রাব ডিপথিরিয়া কালে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তুমি দেখো যেমন দেখা যায় কিনা, একটু দেখেন আন্ডারলাইন করা দেখা যাচ্ছে কিনা, দেখা যায়? হ্যাঁ, এই আন্ডারলাইন করে একটা রুব্রিক দেখা যাচ্ছে, দেখেন তো ডিপথিরিয়া কালে ওষুধটার নাম কি দেখা যায়, আন্ডারলাইন দেখা যায়? একটু দেখেন তো আন্ডারলাইন করা ডিপথিরিয়া কালে, ইন ডিপথিরিয়া লেখা আছে, দেখেন ডিপথিরিয়া, এই যে ডিপথিরিয়া কালে ওষুধটার নাম কি, দেখেন তো ডিপথিরিয়া কালে ওষুধটার নাম কি, দেখেন ডিপথিরিয়া কালে ওষুধটার নাম কি, একটু লিখেন, সবাই লিখেন। ওদের সঙ্গে সারিতে বলে তো কোনটা, ডিপথিরিয়া কালে ওষুধটির নাম কি, মোবাইলটা তাদের আনতে হবে। ডিপথিরিয়া কালে মার্কর, ডিপথিরিয়া কালে মার্কর, দুর্গন্ধ, লালাস্রাব, ডিপথিরিয়া কালে একই ওষুধ, রাখো, দুর্গন্ধ, লালাস্রাব, ডিপথিরিয়া কালে একই ওষুধ, মার্কর। সম্মানিত উপস্থিতি, আমাকে এবার ইয়ে দাও, এই যে ডিপথিরিয়া কালে রক্তাক্ত, লালাস্রাব, বিগি আক্রান্ত অবস্থায়, দুর্গন্ধ, লালাস্রাব, ডিপথিরিয়া কালে মুখ ফুলা সহ লালাস্রাব, এই কথাগুলি আপনাকে জানান দিচ্ছে। এই লক্ষণগুলি, যেই লক্ষণগুলি এতক্ষণ আমি বললাম,
সকল লক্ষণ আপনাকে বলছে, আমাকে বলছে ওষুধটির নাম হচ্ছে মার্কর। ওষুধটির নাম হচ্ছে মার্কর। আমরা লাল আশরাফ শুনলেই, লাল আশরাফের কথা শুনলে আমরা মার্কসল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এতক্ষণ যে আমি লক্ষণগুলি বললাম, এই লক্ষণগুলি অন্য সকল ওষুধের তুলনায় সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছে মার্করে। সাথে যদি এখন এই যে মার্কর আপনি নির্বাচন করলেন, মার্করটা বাছাই করতে এমন কোন ম্যাথমেটিকে আমার জানা নেই যে ম্যাথমেটিকে আপনাকে এই মার্কর ওষুধটাকে বাছাই করে দিবে। কারণ যখন বলছি যে ঠান্ডা লালা অনেক ওষুধ, আঠালো আঠালো লালা টানলে লম্বা হয় অনেক ওষুধ, রক্তাক্ত, হলদে, দুর্গন্ধ, লবণাক্ত, প্রত্যেক ক্ষেত্রে ওষুধের অভাব নেই। কিন্তু তার মধ্যে আমরা যখন আবার পাচ্ছি একই পৃষ্ঠার মধ্যে যখন আমরা পাচ্ছি ডিপথিরিয়া কালে লাল আশরাফ একটি মাত্র ওষুধ মার্কর, একই পৃষ্ঠা পাচ্ছি দুর্গন্ধ লাল আশরাফ ডিপথিরিয়া কালে মার্কর। এই মার্কর আমি অন্য সব লক্ষণ যেখানে ওষুধের সংখ্যা বেশি ওগুলোর মধ্যে ঘুরে ঘুরে দেখছি যে আমার মার্কর সব জায়গায় রয়েছে। অতএব আমার রোগীর ওষুধটি হচ্ছে মার্কর। আপনারাই বলুন, এই যে মার্কর নির্বাচন করতে এই লক্ষণের আলোকে রেপার্টরির সহযোগিতা ছাড়া কোনোভাবে ম্যাথমেটিক্যাল মাধ্যমে, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল সহযোগিতায় এই রোগীর ওষুধটি বাছাই সম্ভব কিনা, অথবা যদি বলি রোগীর ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে আমাকে ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ুনিঃসরণ, মল, মূত্র, শয়ন, স্বপ্ন, পূর্বরোগী ইতিহাস, মায়াজম, এই যে প্রত্যেকটা লক্ষণ আমাকে ওষুধ নির্বাচনে সহযোগিতা করবে। রোগীর বর্তমান কষ্টের বিবরণের সাথে বর্তমান কষ্টের আলোকে যে ওষুধের তালিকা, সেই তালিকা থেকে রোগীর সম্ভাব্য সাদৃশ ওষুধটি নির্বাচন করতে এই যে লক্ষণগুলি আমাকে সহযোগিতা করবে। রোগী থেকে সংগ্রহ করা ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ুনিঃসরণ, মল, মূত্র, শয়ন, স্বপ্ন, এই সকল লক্ষণ থেকে পাওয়া যে লক্ষণগুলি, সেই লক্ষণগুলি আমাকে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে যে সহযোগিতা করবে, সেই সহযোগিতা আমি বিনা রেপার্টরিতে কোনোভাবে নিতে পারবো না, নেওয়া সম্ভব নয়। কারণ এক একটা লক্ষণের মধ্যে রোগীর মনের মধ্যে আমি অনেক কথা পাচ্ছি, রোগীর পিপাসায় অনেক কথা পাচ্ছি, তার ঘুম থেকে, স্বপ্ন থেকে, প্রত্যেকটা পয়েন্ট থেকে অনেক লক্ষণ আমি পাচ্ছি। প্রত্যেকটা লক্ষণের আলোকে কতটা ওষুধ রয়েছে সে ওষুধের তালিকা কোনো চিকিৎসকের মনে রাখা কোনো ক্রমে সম্ভব নয়। সেহেতু আমরা এই সকল লক্ষণ থেকে রোগীর ওষুধটি যদি আমরা বাছাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে চাই, তাহলে আমাদের রেপার্টরির সহযোগিতা নিতে হবে কিনা আপনারা সবাই লিখুন। এতক্ষণ আমি যা বোঝাতে চেষ্টা করেছি, যদি আমার কথা আপনারা বুঝে থাকেন তাহলে আপনারাই লিখুন যে রোগীর ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, রোগীর সাদৃশ ওষুধ নির্বাচনের ক্ষেত্রে রোগীকে আদর্শ আরোগ্য দিতে হলে যে ওষুধটি আপনার নির্বাচন করতে হবে, সে ওষুধটি নির্বাচনের সময় রোগীর বর্তমান কষ্টের সাথে সংযুক্ত রোগীর ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা,
ক্ষুধা, খাদ্য, বায়ুনিঃসরণ, মল মূত্র, শয়ন স্বপ্ন, পূর্ব ইতিহাস, মায়াজম, এই সকল তথ্য থেকে যে লক্ষণগুলি পাওয়া যায়, সেই লক্ষণগুলির দ্বারা রোগীর বর্তমান কষ্ট থেকে পাওয়া যে ওষুধগুলি, সেই ওষুধগুলা থেকে একটি মাত্র ওষুধ বাছাই করতে আপনার রেপার্টরির সহযোগিতা লাগবে কিনা লিখুন। মার্কর তেমন ভালো কোনো মেডিসিন নয়। এই ধরনের মেডিসিন যা প্রেসক্রিপশনে বেশি আসে না, এমন রেপার্টরির সে কি কোনো রোগীকে সারানো যাবে না? আমার কথা মনে হয় আপনি বুঝতেছেন না। আমি বলছি এই যে এতক্ষণ যে লক্ষণগুলি আমি বললাম, এই লক্ষণগুলি আমরা লালা স্রাব শুনলে মার্কসল ব্যবহার করি, রেপার্টরি শুনলে আমরা লালা শুনলেই মার্কসল ব্যবহার করি, পেট ফাঁপা শুনলে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করি। ওখান থেকে যদি বের হতে হয় তাহলে আপনাকে রোগীলিপি করে, আদর্শ রোগীলিপি করে রোগীর জন্য একটি সাদৃশ ওষুধ যদি বের করতে হয় তাহলে আপনার এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। এই যে ডিপথিরিয়ার সময় লালা স্রাব, আপনি ওখানে মার্কর বাদ দিয়ে কি ভাববেন? লালা স্রাবের নামে কোনো ওষুধ এই পৃথিবীতে নেই, কিন্তু ডিপথিরিয়ার সময় লালা স্রাব এই লক্ষণের আলোকে ওষুধ রয়েছে। লালা স্রাব নামে কোনো ওষুধ নাই এই পৃথিবীতে। এই পৃথিবীতে ওষুধ হচ্ছে দুর্গন্ধ লালা স্রাব। ডিপথিরিয়ার সময় এর নামে ওষুধ রয়েছে। লালা স্রাব নামে কোনো ওষুধ রোগীকে দেওয়া যাবে না। ঠান্ডা লালা, আঠালো লালা, রক্তাক্ত লালা, হলদে লালা, দুর্গন্ধ লালা, এই যে লক্ষণগুলির আলোকে ওষুধ বাছাই করতে হবে। শুধু লালা স্রাব নামে হাতে গোনা 2-4-5টি ওষুধ, পেট ব্যথার নামে 5টি ওষুধ, মাথা ব্যথার নামে 5টি ওষুধ, এটার নাম হোমিওপ্যাথি হতে পারে না। হোমিওপ্যাথি কোন হাঁপানি রোগীর নামে হোমিওপ্যাথি ওষুধ নয়। হোমিওপ্যাথির ওষুধ দিতে হবে লক্ষণ সাদৃশ্যে। রোগীর শ্বাসকষ্ট, বসলে আরাম বোধ করে এক ওষুধ, সামনে বসলে আরাম বোধ করে ভিন্ন ওষুধ, পিছনে হেলান দিয়ে বসলে আরাম বোধ করে ভিন্ন ওষুধ, এটার নাম হচ্ছে হোমিওপ্যাথি। আর যদি রোগীর জন্য সাদৃশ ওষুধ নির্বাচন করতে হয়, আমি শুধু একটা উদাহরণ দিয়েছি আপনাদেরকে, শুধু লালা স্রাব দিয়ে। এবার যদি আমি আপনাদেরকে ঘুম কিংবা ঘাম, পিপাসা কিংবা জিহ্বা, অন্য কিছু যদি উদাহরণ দিতে যাই বা তুলনা দিতে যাই, ঠিক একইভাবে এরকম তুলনা হবে। অতএব বিনা রেপার্টরিতে রোগীর জন্য সাদৃশ ওষুধ নির্বাচন করা কতটা কঠিন নবীন চিকিৎসকদের জন্য তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন। একজন সিনিয়র ডাক্তার, যেমন ধরেন আমাকে একজন, কেউ আমাকে ভালোভাবেই চিনেন, তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমার, উনি আমাকে দেখলে নাম ধরে ডাক দিতে পারেন, তার হিসাব ভিন্ন। আর যে নাকি আমার নাম জানে না, আমার পরিচয় জানে না, সে আমাকে আমার নাম ধরে ডাকতে পারবে না, আমার বিষয়ে সে কিছু বলতে পারবে না। একজন অভিজ্ঞ ডাক্তার, দীর্ঘদিনের পুরাতন, ওনার রেপার্টরি প্রয়োজন নেই, উনি রুগী দেখলেই বুঝেন, রুগী দেখলে ওষুধ দিতে পারেন। কিন্তু একজন নবীন ডাক্তার যিনি শিখছেন, হাতে খড়ি চলছে, ওনাকে যদি কোনো থিম না থাকে, কোনো নিয়ম কানুন না থাকে, অন্ধের মতো হাতি দেখার মতো রোগের নামে ওষুধ সাথে পেটেন, এটার নাম হোমিওপ্যাথি হতে পারে না। হোমিওপ্যাথি চলবে পৃথিবীর সবকিছু একটা নিয়মের মধ্যে চলে। কিন্তু আপনি যদি ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে কোনো নিয়ম না থাকে, তাহলে আপনি কি করে ওষুধ বাছাই করবেন? কি করে ওষুধ বাছাই করবেন? আমার যে ভাই লিখছেন যে লালা স্রাবে মার্কর অত ভালো ওষুধ নয়, শুধু প্রেসক্রিপশন করা যাবে এমন রেপার্টরি দরকার নেই।
আমি আপনার সাথে একমত, এই রেপার্টের দরকার নেই। কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বলতে চান যে আপনার ম্যাথমেটিক্যাল মাধ্যমে ওষুধ নির্বাচন করবেন, তাহলে আমি বলবো যদি আপনি ম্যাথমেটিক্যাল মাধ্যমেই ওষুধ নির্বাচন করতে চান, তাহলে আপনাকে সবচেয়ে ভালো রেপার্টরি জানতে হবে। কারণ আপনি যে ম্যাথমেটিক্যাল বইটি পড়বেন, ওই ম্যাথমেটিক্যাল পড়তে গেলে 1 নম্বর কথা হচ্ছে রেপার্টরির শিখার প্রথম কথা, ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমি রেপার্টরি শিখবো কিংবা ব্যবহার করব বা পড়ব। 1 নম্বর কথা আমি বারবার বলি, আমার শত ভিডিওতে বলা আছে, ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমরা রেপার্টরি শিখি কিংবা পড়ি অথবা ব্যবহার করি। আমরা শিখি কিংবা পড়ি ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য। আপনি রেপার্টরিকে বাদ দিয়ে আপনি পারলে ব্যবহার করুন। আপনার যদি রেপার্টরির প্রয়োজন না হয় আপনি রেপার্টরি ব্যবহার করবেন না, কিন্তু রেপার্টরির প্রয়োজন নেই এই কথা বলে যারা শিখতে চায় তাদেরকে অনুৎসাহিত করবেন না। আপনার প্রয়োজন নেই, আপনি কেটে পড়ুন। আপনার যদি রেপার্টরির প্রয়োজন না থাকে আপনি কেটে পড়ুন, আপনার শেখার কোনো প্রয়োজন নেই। যারা শিখতে চায় তাদেরকে অনুৎসাহিত করবেন না। কারণ এই পৃথিবীতে আপনি দেখবেন যত ডাক্তার যারা আমাদের কাছে সবচেয়ে বেশি সমাদৃত, একজন ডাক্তার দেখাতে পারবেন না যারা রেপার্টরি বুঝে নাই কিংবা ব্যবহার করে নাই। সারা পৃথিবীতে একজন ডাক্তার নাম বলতে পারবেন না যিনি রেপার্টরি ব্যবহার করেন নাই অথবা জানেন না, বা ব্যবহার জানেন না অথবা ব্যবহার করেন নাই। একজন ডাক্তারের নাম বলতে পারবেন না সারা পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, আমি আজ কিছু চেষ্টা করেছি যে আসলে আমাদের এই পৃথিবীতে রেপার্টরি প্রয়োজন আছে কিনা। আমরা প্রতি সোমবার দিন রেপার্টরি নিয়ে কাজ করব, তবে রেপার্টরি কিভাবে ব্যবহার করবে এই বিষয়ে আর আলোচনা চলবে না। ওটার জন্য আগামী 20 তারিখ 20 থেকে 26 7 দিনের কর্মশালা রয়েছে SSRF ডিসেম্বরের 20 থেকে 26। ওখানে আসবেন, তখন আমরা রেপার্টরি পড়ার নিয়ম শেখাবো। এবার আপনাদের কাছে আমি যেতে চাই, আমাকে একটু কিছু রুব্রিক খুঁজে বের করে দেন। আপনারা যারা বলবেন যে ম্যাথমেটিক্যাতে ওষুধ বাছাই করবেন, এই আমার হাতে রেডি করা আছে। এই যে আমার সাথে এবার আছে মার্কর, এই যে আমার মার্কর রয়েছে আমার হাতে। এই মার্করের এই যে 4 কথা রয়েছে, এই 4 কথা আমি এর সাথে যোগ করব। এই এতক্ষণ যে লক্ষণগুলি বললাম, ঠান্ডা লালা, আঠালো লালা, রক্তাক্ত, হলদে, দুর্গন্ধযুক্ত, লবণাক্ত, সামান্য মাত্র লালা, মানসিক পরিশ্রমকালে লালা, লালাস্রাব, রক্তাক্ত লালা মৃগী রোগে আক্রান্ত অবস্থায়, ডিপথিরিয়াতে লালাস্রাব, দুর্গন্ধ লালাস্রাব ডিপথিরিয়াতে, মুখ ফুলাসহ লালাস্রাব অবরুদ্ধ হলে, এই কথাগুলির সাথে আমি আরো যোগ করবো এই মার্করের এই লক্ষণগুলি। যদি এই লক্ষণগুলি তার মধ্যে থাকে, এই লক্ষণগুলি আমাকে ডাকবে তখন যখন আমার এই ডিপথিরিয়ার মধ্যে যখন লালা পড়বে। সেই লালা আমাকে ওষুধের নাম বলে দিয়েছে মার্কর। এবার আমি মার্করের এই লক্ষণগুলির সাথে আমি রুগীর যে লক্ষণগুলি আমি পেয়েছি, রুগীর থেকে পাওয়া যে সার্বদৈহিক সাধারণ লক্ষণ, ওই লক্ষণগুলির মধ্যে এই আমি মার্করের এই লক্ষণগুলি আমি সেখানে দেখতে পাবো। কিন্তু রুগী যখন আমার চেম্বারে আসবে, আমার ওষুধটার কাছে যেতে হবে রুগীর এই লালাস্রাবের মধ্য থেকে। রুগীর লালাস্রাবটা মৃগী অবস্থায়, ডিপথিরিয়া অবস্থায়, লবণাক্ত, সামান্য হচ্ছে, রক্তাক্ত, ঠান্ডা, আঠালো, এই লক্ষণগুলি আমাকে ওষুধের কাছে নিয়ে যাবে। সেই ওষুধটা আমি যেটা মনে করবো যে ওষুধটা হতে পারে, তখন আমি এই 4 কথা থেকে ওষুধের কি নোটস থেকে একটু মিলিয়ে রুগীর সাথে মিলিয়ে নেব। আপনি যদি অভিজ্ঞ হন, আপনি যদি নিজে যদি রুগী দেখে যদি মার্কর নির্বাচন করতে পারেন, আপনার জন্য কোনো কথা নেই। আর যারা রুগীর লালাস্রাব শুনে, রুগীর লালাস্রাব দেখে যে ওষুধের কাছে যেতে পারছেন না, এই মার্করকে ধরতে পারছেন না, বারবার শুধু মার্কসলের দিকে যাচ্ছেন, বোরাক্সের দিকে যাচ্ছেন, এসিডেটে যাচ্ছেন, কেলিবাইতে যাচ্ছেন, যে চাচ্ছেন যে রুগীর যে ওষুধ ওটা দিতে যিনি চাচ্ছেন তার জন্য হচ্ছে এই কৌশল। আর যারা লালাস্রাব বলতে মার্কসল সারা জীবন ব্যবহার করবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ওইটা লালাস্রাব মানে মার্কসল, এটা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট হচ্ছে না, ট্রিট দ্য ডিজিজ হবে। আর যদি লালাস্রাব ভিত্তিক, যদি প্রত্যেকটা লালায় ডিপথিরিয়াতে লালাস্রাব
ওখানে যদি আমার অন্য সব লক্ষণগুলো যদি মার্ক করে সাথে মিলে আর সেই রোগী যদি আমি মার্ক করে দিতে পারি, এটা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট। লক্ষণ নাই, ওষুধ কিসের? হাঁপানি নামে কোনো ওষুধ নেই এই পৃথিবীতে। ঠান্ডা পানি খেলে হাঁপানি কমে, ওষুধ রয়েছে। গরম পানি খেলে হাঁপানি কমে, ওষুধ রয়েছে। হাঁটলে হাঁপানি কমে, ওষুধ রয়েছে। খাবার খেলে হাঁপানি কমে কিংবা বাড়ে, ওষুধ রয়েছে। হাঁপানির নামে ওষুধ এই পৃথিবীতে নেই। লক্ষণ যদি আপনি না নিতে পারেন, লক্ষণ যদি আপনি রুগীর লক্ষণ যদি ওষুধের সাথে সাদৃশ্য আপনি না করতে পারেন, তাহলে আপনি কিসের ওষুধ দিবেন? আপনি কি নির্বাচন করবেন? কি দিবেন ওষুধ? লক্ষণ তো আগে সংগ্রহ করতে হবে। লক্ষণ সংগ্রহ করে রুগীর লক্ষণ ওষুধের সাথে সাদৃশ্য করতে হবে। এই সাদৃশ্য করাটা আপনি ম্যাটেরিয়াল দিয়ে করেন, অর্গান দিয়ে করেন, আপনি যেটা দিয়ে পারেন, ল্যাবরেটরি দিয়ে পারেন, আপনি ম্যাথমেটিকে পারেন, আপনি ওই যে সফটওয়্যার দিয়ে পারেন, যেমনি পারেন করেন আপনি। কিন্তু ওষুধটা বার করে হওয়া চাই। ওষুধটা যে ওষুধটা রুগীর ঠিক ওই ওষুধটা হওয়া চাই, লক্ষণের সাথে মিলতে হবে। আপনি যে কৌশলে যান না কেন। আমাদের কক্সবাজার যেতে হবে ঢাকা থেকে, কেউ বিমানে যাবে, কেউ ট্রেনে যাবে, কেউ রিক্সা যাবে, কেউ প্রাইভেট কারে যাবে, যাওয়া চাই। কিন্তু গন্তব্য আমাদের সবার গন্তব্য, যেহেতু আমরা যাব কক্সবাজার, সবাই কক্সবাজার থাকলেই হলো। আপনি যেভাবে যান, আর আপনি যদি ম্যাথমেটিক্যাল পারেন ওষুধ বাছাই করতে, ওকে। যদি আপনি কোনো বই পুস্তক নাও লাগে, যদি এমনি যদি সব পারেন তাহলে ওকে। আর যদি বলে আপনার ল্যাবরেটরি লাগলে লাগাবেন, না লাগলে নাই, ও কোনো সমস্যা না। কিন্তু অন্যজনকে ব্যবহার করতে বা শিখতে অনুৎসাহিত করবেন না। এটা আপনাদের সকলের প্রতি অনুরোধ। এটা থেমে গেছিল যে ল্যাবরেটরি ব্যবহার লাগবে না, করতে হবে না। এটা অনেক ডাক্তারের মুখ থেকে আগে শুনতে হতো। এমনকি লাইভের মধ্যে এসে বলতো ল্যাবরেটরি সব ক্ষেত্রে লাগে না, প্রয়োজন নেই। আমি যদি বলি ওই ভাইকে, আরে ভাই কোন ক্ষেত্রে লাগে না? শুধু বলেন ঠান্ডা লেগে চোখ থেকে পানি পড়ে, ডান চোখ থেকে ক্ষতকর পানি, ওষুধগুলা কি কি নাম বলেন? চোখের পানি বাদ দিয়ে গায়ের পানি শুরু হয়ে যাবে। এটি মনে রাখা জিনিস না। বেলা 3টা থেকে 4টার মধ্যে আমার চোখ থেকে পানি পড়ে, কয়টা ওষুধ, এটি মনে রাখা জিনিস নয়। আমার চোখের পানি তাকিয়ে থাকলে পড়ে, চোখ বন্ধ করলে পড়ে, ঘুমের মধ্যে পড়ে। আমার এই পানিটা ঠান্ডা কিংবা গরম পানি পড়ে, আমার এই পানিটা চুলকাচ্ছে কিংবা ক্ষত হচ্ছে। এই প্রত্যেকটা নামে যে ওষুধগুলি রয়েছে, এই ওষুধগুলির নাম কোন চিকিৎসক মনে রাখতে পারবে না। তাহলে আপনি বলেন কোন ক্ষেত্রে লাগে না? যারা বলেন ল্যাবরেটরি প্রয়োজন হয় না, আমাকে বলেন কোন সময় প্রয়োজন হয় না, দুইটা উদাহরণ দিয়ে বলেন। সারা জীবন ডায়রিয়ার জন্য শুধু অ্যালো ব্যবহার করবেন, তাহলে আপনার দরকার নাই তো। কিন্তু যদি বলি রাত 2টা থেকে 3টা ডায়রিয়া ওষুধের নাম কি, তখন আপনি ল্যাবরেটরি বিকল্প কোন রাস্তা খুঁজে পাবেন না। যদি সারা জীবন আপনি ডায়রিয়ার জন্য পটামাইলাম ব্যবহার করেন, তাহলে কোনো কথা নেই। কিন্তু যদি বলি এই ডায়রিয়ার পায়খানা হচ্ছে, কিন্তু রুগী মিনিটে ঘন্টা ঘন্টা পায়খানা হচ্ছে, রুগী দৌড়িয়ে বেড়াচ্ছে, এই কথা বললে আপনার ল্যাবরেটরি বিকল্প রাস্তা নেই। কোন খাদ্য একদম উল্লেখযোগ্য কোন খাবার খেয়ে যদি খাদ্যের নাম ধরে ধরে যদি বলি এই সকল খাবার খেলে ডায়রিয়া হচ্ছে, তার ঠিক ওইটার আলোকে ডায়রিয়া হলে যে ওষুধগুলি, সেই তালিকা যদি দেখতে হয়, তাহলে ল্যাবরেটরি বিকল্প আপনার হাতে নেই। যাদের ল্যাবরেটরির প্রয়োজন নেই আপনি ব্যবহার করবেন না, যাদের প্রয়োজন তারাই ব্যবহার করবে, তাদেরকে অনুৎসাহিত করবেন না। এবার যারা এই মুহূর্তে লাইভে অবস্থান করছেন, আমার ডাক্তার ভাইদেরকে বলছি, আমাকে কয়েকটা রুব্রিক একটু খুঁজে বের করে দেন। রোগীর সকল কষ্ট, দেহের ডান পাশে, ওষুধের নাম কি? ওষুধের নাম তো বলতে পারবেন না, পৃষ্ঠা নাম্বারটা বলেন। রোগীর সব কষ্ট দেহের ডান পাশে, রোগীর সকল কষ্ট দেহের ডান পাশে, রোগীর সব কষ্ট শরীরের ডান পাশে, পৃষ্ঠা নাম্বারটা কত? যারা একেবারে নতুন ল্যাবরেটরি ব্যবহার করতে পারছেন না, এখন যারা বের করবে তাদেরটা শুনে আপনারা পৃষ্ঠা নাম্বারটা দিয়ে রাখবেন, ওটা দেখে নেবেন। আমরা প্রতিদিন কিছু কিছু রুব্রিক খুঁজে বের, প্রতি সপ্তাহে কিছু রুব্রিক খুঁজে বের করব, ওটা আপনারা দাগিয়ে রাখবেন। রোগীর সকল কষ্ট দেহের ডান পাশে। আর যদি যারা
ডান পাশে বলতে লাইকোপোডিয়াম সারা জীবন খাওয়াবেন, আপনার রেপার্টরি দরকার নেই। ডান পাশে সারা জীবন লাইকো খাওয়াবেন, খাবার ডান পাশে রোগাক্রমণ লাইকোপোডিয়াম, অসুবিধা নাই। আর যারা ডান পাশে যে কটা ওষুধ কাজ করে সে সব কটা যদি শিখতে চান তাহলে তাদের জন্য আমার এই কাজটুকু। সকল কষ্ট ডান পাশে। ওই পৃষ্ঠা নাম্বার কত দেখো, পৃষ্ঠা নাম্বার দিচ্ছে কত? সব কষ্ট ডান পাশে কত কত পৃষ্ঠায়? 1400। এবার একটু বের করে দেন তো 1400 পৃষ্ঠায় আপনারা লিখছেন যারা 1400 পৃষ্ঠায় ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ লিখেন? শুধু ক্যান্টের মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে বলেন? ক্যান্টের মধ্যে কয়টা ওষুধ? 1400 পৃষ্ঠায় ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ করে দেন? দেখেন কয়টা ওষুধ ফার্স্ট গ্রেডে, কয়টা ওষুধ? যারা নতুন আপনারা শুধু পৃষ্ঠা নাম্বার লিখে রাখেন, যাদের বই নাই পৃষ্ঠা নাম্বার লিখে রাখেন, পরে বই সংগ্রহ করে নেবেন। যাদের রেপার্টরি দরকার সংগ্রহ করে নেবেন। আমরা প্রতি সপ্তাহে সোমবার দিন আমরা কাজ করবো রেপার্টরি নিয়ে। কয়টা ওষুধ ফার্স্ট গ্রেডে দেখেন? ফার্স্ট গ্রেডে কয়টা? রোগীর সমস্যা যদি হয়, রোগীর মধ্যে যদি পাওয়া যায় উত্তাপ ও আরক্তিমতা, জ্বালা স্পর্শকাতরতা, আকস্মিকতা, বিষণতা, তার কষ্ট হঠাৎ আসে হঠাৎ যায়, আর এই কথাগুলি যদি যার মধ্যে এই কথাগুলি আছে আর তার সমস্যা যদি ডান পাশের ব্যথাটা হয়, উত্তাপ আরক্তিমতা, জ্বালা স্পর্শকাতরতা, আকস্মিকতা, বিষণতা, কষ্টটি হঠাৎ আসে হঠাৎ যায়, যদি ডান পাশে হয় ওই রুগীরে এখান থেকে কি লাইকও দিবেন না বেল দিবেন বলেন? ডান পাশ শুনলে যদি আপনি লাইকও নিয়ে বসে থাকেন, আর যদি এতক্ষণ যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি থাকলে আর আপনি যদি এই 1420টা খুঁজে পান, 1420টায় ডান পাশে রোগাক্রমণ বেলোডোনা ফার্স্ট গ্রেডে, তাহলে আপনি বেল দিবেন না লাইকও দিবেন? লেখেন তো সবাই, লেখেন। আমি এই জন্য বলি একটি মাঠের মধ্যে 10,000 ডাক্তার থাকবে। 2025 সাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর এক মাঠে 10,000 ডাক্তার থাকবে, একজন রুগী থাকবে, একজন রুগীলিপি হবে, 10,000 ডাক্তার, একটি মাত্র ওষুধ নির্বাচন হবে। আপনারা এই মুহূর্তে বলেন, আমি যে লক্ষণগুলি বললাম, যে লক্ষণ উত্তাপ আরক্তিমতা, জ্বালা স্পর্শকাতরতা, আকস্মিকতা, বিষণতা, কষ্টটি হঠাৎ আসে হঠাৎ যায়, আর যদি হয় ডান পাশে, তাহলে এখান থেকে ওষুধ কোনটা দিবেন বলেন? যদি ডান পাশ শুনলেই আপনি লাইকও দিবেন, কারণ হলো তারাই শুধু লাইকও দিবে ডান পাশ শুনলে, যারা এই যে 1420টা যারা আসতে পারে না, যারা 1420টা ব্যবহার করতে পারে না, তারা শুধু ডান পাশ নামে লাইকোপোডিয়াম ব্যবহার করবে। কিন্তু আমার কথা হচ্ছে এই, আপনি লাইকও দিবেন, বেল দিবেন দেন, কিন্তু এই 1420টা আসবেন, এসে দেখেন কোন ওষুধগুলোর সাথে রোগীর লক্ষণগুলি মিল রয়েছে। আপনি এই 1420টা যদি আসতে পারেন, 1420টা আসতে পারলে রোগীর লক্ষণ যা সংগ্রহ করলেন, সংগ্রহের আলোকে ডান পাশ থেকে ওষুধটা দিবেন, কিন্তু লাইকোপোডিয়াম না দিয়ে বেলোডোনা ব্যবহার করবেন। লাইকো না দিয়ে বেলোডোনা ব্যবহার করবেন। আমার শুধু এটাই মেসেজ যে আপনি ওষুধ দিবেন দেন, আপনি ওষুধ দিবেন, দেওয়ার আগে একবার রেপার্টরিতে একবার ঘুরে যাবেন, রেপার্টরিতে ঘুরে পরে আপনি ওষুধটা দেন, একবার দেখে নেন। রোগীর
রোগীর সমস্যা দেহের ডান পাশে চেপে ধরলে উপশম, ক্রোধজনিত অসুস্থতা, আহারের পরে বৃদ্ধি, ব্যথার সঙ্গে বমি, সমস্যাটা ডান পাশে। এই রোগীরে ক্যালসিয়াম না দিয়ে আপনি লাইকোপোডিয়াম কখন দিবেন বলেন তো? কলোসিন না দিয়ে লাইকোপোডিয়াম কেন দিবেন বলেন? কেন দিবেন? যে চিকিৎসক রোগীর সমস্যা দেখতে পেল, ব্যথা চেপে ধরলে উপশম, ক্রোধজনিত অসুস্থতা, আহারে পরে বৃদ্ধি, ব্যথার সঙ্গে বমি, রোগীর কষ্টটি দেহের ডান পাশে। এই সকল লক্ষণ শোনার পরে উনি নিজে দেখতে পাচ্ছে লক্ষণগুলি সব কলোসিনদের। এই কলোসিন বাদ দিয়ে ডান পাশে রোগাক্রমণ শুনে লাইকোপোডিয়াম ব্যবহার করবে একটি মাত্র কারণ, তা হলো কলোসিন যে ডান পাশে কাজ করে এই কথাটা ওনার জানা নেই, যার ফলে কলোসিনতে রোগীকে লাইকোপোডিয়াম ব্যবহার করবেই। আপনারা কি আমার সাথে একমত কিনা লিখুন। এতক্ষণ যে লক্ষণগুলি বললাম, এই লক্ষণগুলি থাকার পরেও ডান পাশে রোগাক্রমণ শুনে যে ডাক্তার এই 1420টা খুঁজে বের করতে না পারেন, তিনি কলোসিনদের লক্ষণ থাকার পরও রোগীকে লাইকোপোডিয়াম দিবেন, কারণ তিনি জানেন লাইকোর কাজকর্ম সব ডান পাশে। এই বলে উনি ডান পাশের হিসাবে লাইকো দিবেন কলোসিনদের সব লক্ষণ থাকার পরও। তার কারণ তিনি 1420টা রেপার্টরিতে খুঁজে পান না বিধায়। আমার এই কথা আপনারা একমত কিনা? সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা এই ক্লাসে অবস্থান করছেন, আপনারা ভাববেন না আমি এতক্ষণ যা বলছি অন্য কোনো ডাক্তারকে কেন্দ্র করে কিংবা উদ্দেশ্য করে এত রাগারাগি করা, উচ্চবাচ্য বলা না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি রোগীকে ওষুধ দিবেন, দেন, রোগীলিপি করে ওষুধ দিবেন, ম্যাথমেটিক্যাল সহযোগিতা নেন, যেভাবে করেন, কিন্তু আরেকটু কনফার্ম করার জন্য একবার দেখে নেবেন রেপার্টরিতে আপনি যে কাজটা করছেন, যে ওষুধটা দিচ্ছেন কতটুকু সঠিক, আরেকবার একটু দেখে নেবেন। আপনারা যেন এই বিষয়টি ভালোভাবে গুরুত্ব দেন। এই জন্যই আপনাদের সম্মুখে এত কড়া ভাষায় কথা বলা। এবার একটু বের করে দেন আমাকে লাস্ট রুব্রিক। রোগী আমার শীতকাতর, শীতের দিন চলে আসছে, রোগী আমার শীতকাতর, পৃষ্ঠা নাম্বার কত? রোগী আমার শীতকাতর, রোগী আমার শীতকাতর, রোগী শীতকাতর, পৃষ্ঠা নাম্বার কত? রোগী আমার শীতকাতর, পৃষ্ঠা নাম্বার কত? রোগী শীতকাতর, পৃষ্ঠা নাম্বার কত? আমরা সামনের ক্লাস থেকে আমি চেষ্টা করব ডিজিজ ভিত্তিক ঔষধ নির্বাচন করা, রেপার্টরির মাধ্যমে ডিজিজ ভিত্তিক ওষুধ বাছাই করা। সামনের সোমবার দিন কাশি কিংবা হাঁপানির ওষুধ বাছাই করব আমরা ইনশাআল্লাহ। কালকের মেডিসিন এখন বলতে পারছি না, আগামী দিন সকালে ইনশাআল্লাহ আমি আমার আইডিতে জানিয়ে দেব ওষুধের নাম কি। আগামী দিনে ওষুধ রাত কিন্তু 9টায় সবাইকে বলে দিবেন ইনশাআল্লাহ। আগামী দিন আমরা মেডিসিন শিখবো রাত 9টা থেকে 10টা। রোগীর শীতকাতর, পৃষ্ঠা নাম্বারটা কত? 1300 কত? এই যে শীতকাল, অনেকে আছেন 7 দিন পর পর গোসল করে,
এই গোসলে অনীহা এর পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন তো? গোসল করতে চায় না, পৃষ্ঠা নাম্বার কত? 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 যারা আমাদের SSRF এর সকল ভিডিও দেখতে চান, গুগলে ঢুকে ssrfbd.com দিবেন। ওখানে গেলে SSRF নামে একটি চ্যানেল রয়েছে আমাদের, SSRF। গুগলে ssrfbd.com এ ঢুকে SSRF এর একটি চ্যানেল রয়েছে, ওখানে ঢুকে রুগীলিপি রেপার্টরির সকল ভিডিও ওখানে দেখতে পাবেন। রুগীলিপির অনেক গল্প ওখানে পাবেন, রেপার্টরি অনেক গল্প পাবেন। সুযোগ করে দেখে নেবেন। আশা করি কিছুটা হলে শেখা যাবে, শেখার কিছু রয়েছে ওখানে। আপনারা এখন ক্লাস থেকে বের হয়ে প্রত্যেকে নিজ নিজ আইডি থেকে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকের ক্লাসের বিষয়ে আপনারা কিভাবে ক্লাসটি নিলে ভালো হয়, কোন কোন রোগের উপরে রেপার্টরি দিয়ে ওষুধ বাছাই করলে সুবিধা হয়, আপনারা কি ধরনের ক্লাস চান বা একটু মতামত সব মিলে প্রত্যেকে একটু লিখুন। আপনারা একটু মতামত লিখুন। আমি চেষ্টা করছি সামনের সপ্তাহগুলিতে প্রতি সোমবার দিন যে কোনো একটা ডিজিজের উপরে ওষুধ বাছাই রেপার্টরির মাধ্যমে একটি ওষুধ যেন বাছাই করা যায়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কিরকম ক্লাস চান আর আজকের ক্লাস কেমন হলো এই বিষয়ে প্রত্যেকে একটু লিখে জানান। থ্যাংক ইউ, ধন্যবাদ। এগুলো চাই না, পরামর্শ চাই। পচা তো পচাই, পচা ময়লা যেখানে দাঁড়াইলে ওইটার যে গন্ধটা একদম ঝাঁঝালো গন্ধ চলে আসে, পচালো গন্ধ, দুর্গন্ধ। দুর্গন্ধ গন্ধ একটু ভারী দুর্গন্ধ। পচা তো একেবারে পচারে পচা, মাছ পচা, শুকতলা পচা, পচা জিনিসের গন্ধ একদম হঠাৎ করে ধরে বসে, ঝাঁঝালো উগ্র গন্ধের মতো পচা। আপনাদের তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিন রাত 9টায় আবার আমরা একসাথে হব। সবাই চলে আসবেন এই আইডির মধ্যেই, এই পেজে চলে আসবেন। আল্লাহ হাফেজ।